25 কোটি টাকার বিল করে 7 কোটি টাকা খরচ করে 19 কোটি টাকা ঘাউ করে দেয়, এটা কিন্তু ভাই বিপজ্জনক। এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে এটা অনেক বড় অভিযোগ। যারা বড় লোক, যাদের বড় বড় টেলিভিশন স্টেশন রয়েছে, তারাও খেলাটা দেখাতে চায় না। বিসিবিতে দুদক, মানে আপনি তো 10-12 বছর ধরে সাংবাদিকতা করতেছেন, 12-14 বছর ধরে, কখনো কি দেখছেন যে বিসিবিতে দুদক আসছে বা এরকম টিম আসছে? না, দুদকের কোনো এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এখানটায় এসছে এটা আমার ক্যারিয়ারে আমি প্রথমবার দেখেছি। সত্যিকার অর্থে দুদক শক্তিশালী বা দুদক একটা সত্যিকার সার্বভৌম সংগঠন হিসেবে, অর্গানাইজেশন হিসেবে, সংস্থা হিসেবে কাজ করা শুরু করেছিল হচ্ছে আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের সময়, যে সময়টায় হাসান মসুদ চৌধুরী তিনি দুদকের দায়িত্ব নিলেন, আমার যতটুকু মনে পড়ে। তারপর থেকেই দুদক বলতে একটা সামথিং স্পেশাল কিছু। দুদক বলতেই হচ্ছে যারা 2 নম্বরই করে তাদের জন্য একটা কি বলবো, জমের মতো ব্যাপার। সো আমি আমার ক্যারিয়ারে আমি কখনো দেখিনি যে দুদকের কেউ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নথিপত্র ঘেটে দেখার চেষ্টা করেছে, স্পেসিফিক অভিযোগ তদন্ত করার চেষ্টা করেছে এখানটায় এসে। এটা আমার ক্যারিয়ারে প্রথমবার। এত বছর পরেও আসলে যে অভিযোগগুলো এসেছে এবং তারা যেসব অভিযোগ নিয়ে কথা বলেছেন, একটা প্রোগ্রামে মনে হয় 7 কোটি টাকা তাদের খরচ হয়েছে, সেই অভিযোগ ছিল 25 কোটি টাকা তারা দেখিয়েছেন, এমন একটা অভিযোগ আছে। আসলে এটা আসলে কত বড় ক্লেম বিসিবির মতো সংগঠন, তাদের আসলে ভাবমূর্তিটা এতদিন উজ্জ্বলই ছিল, অনেকে কথা বলতে পারে, ওই রকম ভাবে কোনোদিন কোনো রকম প্রমাণ বা সামনে আসলে আসে। মানে সবচেয়ে বড় ব্যাপার কি, এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে এটা অনেক বড় অভিযোগ। মানে শুধুমাত্র 7 কোটি টাকা খরচ করে 25 কোটির বিল করাটা বড় অভিযোগ না, আপনি এই বিলটা করছেন কোন প্রেক্ষাপটে সেটাও একটা বড় অভিযোগ। ধরুন এর আগে যারা ছিল বা এর আগের সময়ে, তো এটা তো এই টেনিউর নিয়ে আলোচনাটা হচ্ছে না, আগের টেনিউর নিয়ে আলোচনা হচ্ছে। সেই সময়ে যারা ছিলেন তারা তো হচ্ছে আওয়ামী লীগ করতেন, তাই না? শেখ মুজিবুর রহমান কিংবা হচ্ছে সেই ফ্যামিলি ঘনিষ্ঠ ছিলেন। এখন উনার জন্ম শতবার্ষিকীর প্রোগ্রামেই যদি হচ্ছে উনার কাছের লোক বা উনার ফ্যামিলির কাছের লোকরা যদি এখানটায় এসে 25 কোটি টাকার বিল করে 7 কোটি টাকা খরচ করে 19 কোটি টাকা ঘাউ করে দেয়, এটা কিন্তু ভাই বিপজ্জনক। এখন এটা অভিযোগ পর্যায়ে রয়েছে, তারা বলেছে যে তারা এটা কাগজপত্র দেখবে, তারা এটা বের করার চেষ্টা করবে, অ্যান্ড দেন তারা অ্যাকশনে যাবে। এটা প্রমাণিত হলে একরকম, প্রমাণিত না হলে আরেক রকম। তবে প্রমাণিত হলে আমার কাছে মনে হয় এটা খুবই বিব্রতকর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। শুধুই কি আসলে বিব্রতকর? কারণ হচ্ছে যে দুর্নীতি যদি প্রমাণ হয় সেক্ষেত্রে আইসিসি থেকে কোনো রকম শাস্তি বা কোনো রকম নিষেধাজ্ঞা আসতে পারে কি? এইটা আবার হচ্ছে একটু টেকনিক্যাল ব্যাপার। যেমন ধরেন ওনারা যদি ফার্দার আরও কিছু ইনভেস্টিগেশন করেন এবং যে ইনভেস্টিগেশনটা এক্সিস্টিং বোর্ড, ফারুক আহমেদের বোর্ডের এগেইনস্টে যদি হয়, কারণ অভিযোগ পেলে তো তারা ইনভেস্টিগেট করবে, তারা তো আজকে অভিযোগের ভিত্তিতে এসছে, এবং সেখানটায় যদি তারা দুর্নীতি পায় সেক্ষেত্রে আইসিসির একটা নিষেধাজ্ঞা আসতে পারে, কারণ এটা এক্সিস্টিং বোর্ড। এখন আগে বোর্ড কে চালাইছে, সে এখন কোথায় আছে, এবং আগে যে বোর্ড পরিচালনা করেছে সে অভিযুক্ত যদি হয়, আইসিসি আসলে তাকে শাস্তি দিতে তো পারবে না, কারণ সে তো এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাই, আইসিসির বোর্ডের মধ্যেও সে নাই। সো আইসিসি হয়তো এমন করতে পারে যে ওই পার্টিকুলার লোক যেন শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত বা অভিযোগ থেকে নিষ্কৃতি না পাওয়া পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো রোলে আর ভবিষ্যতে না আসতে পারে, এটা একটা কারণ হতে পারে। কিন্তু যেই লোক এক্সিস্টই করে না বিসিবিতে, তার জন্য বিসিবিকে নিষিদ্ধ করার চান্স আমি দেখি না। প্রথম প্রশ্ন আসলে জিম্বাবুয়ে সিরিজটা আপনি কভার করবেন? আমি বিট অফ কনফিউজড, বুঝছেন। ফার্স্ট ডে তো করবোই না, মানে প্রথম দিনে খেলা, এটা আমি আমার যত প্রায়োরিটি রয়েছে ক্রিকেট নিয়ে, আমার রিপোর্টিং নিয়ে, সব কিছু নিয়ে আমি যতটুকু হিসাব করে দেখেছি যে 20 তারিখে আমার আসলে কভার করা সম্ভব না, বুঝছেন। ওই যে বললাম যে প্রায়োরিটি লিস্টের ব্যাপারে। এবং দেখেন আমরা তো ছোট মানুষ, আপনি আমি ছোট সাংবাদিক, আমরা দিনে আনে দিনে খাই, তাই না? আমরা তো গরিব মানুষ। যারা বড় লোক, যাদের বড় বড় টেলিভিশন স্টেশন রয়েছে, তারাও খেলাটা দেখাতে চায় না। আপনার আমার তো কথা বাদ দিলাম, মনে করেন আমরা পেটে ভাতে চলি ভাই, কিন্তু যারা বড় বড় ব্রডকাস্টার তারাও এই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে খেলা দেখাইতে চায় না। তারা যখন এরকম কনফিউজড হয়ে যায়, আপনার আমার মতো ছোট মানুষ, আমরা তো আসলে গভীর জলেই পড়বো। বিপিএল দেখাচ্ছে টিভিতে, সেক্ষেত্রে আসলে জিম্বাবুয়ের সিরিজ না দেখানোর কারণটা কি? জিম্বাবুয়ে কি প্রতিপক্ষ হিসেবে অনেকটা দুর্বল এই কারণে, না অন্য কোনো কারণ থাকতে পারে? সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মার্কেটিং টিমের ব্যর্থতা, আমি এটা মনে করি। বা মার্কেটিং টিমের লিড কে করতেছে? এখন মার্কেটিংয়ে অনেকে চাকরি করতে পারে, তাকে তো আর দায়ী করে লাভ নেই। প্রত্যেকটা ডিপার্টমেন্টে অসংখ্য কর্মকর্তা কর্মচারী রয়েছে, কিন্তু একজন লিডারের জায়গায় রয়েছেন কিন্তু ওই পার্টিকুলার ডিপার্টমেন্টে। তিনি আসলে কি করলেন? ধরুন আমার হোম ব্রডকাস্টিং রাইটসের মেয়াদ শেষ হয়ে গেছে গত জানুয়ারিতে বা ডিসেম্বরে বা নভেম্বরে বা অক্টোবরে, যেটাই হোক না কেন, আমি তো ওই শেষ হওয়ার সাথে সাথেই তো নতুন করে টেন্ডার আহ্বান করে নতুন ব্রডকাস্টার খুঁজবো। সেটা আমি কেন জিম্বাবুয়ে সিরিজ শুরু হওয়ার আগ মুহূর্তে খোঁজার চেষ্টা করব? আমি তো আগে থেকে করব। আপনার বাসা যখন ফিল্টারের ওই কার্টিজ শেষ হয়ে যায়, কিংবা আপনি যদি খেয়াল করেন যে ফিল্টারের যেটা দিয়ে আসলে ছাঁকুনি হয় সেটা যদি শেষ হয়ে যায়, রেড দাগ আসার আগে আপনি মোটামুটি প্রিপারেশন রাখেন ভাই, তাই না? মানুষ সঞ্চয় করে কেন? বিপদে পড়ার সময় যেন সেটাকে ব্যয় করতে পারে, এটাই তো সঞ্চয়।
তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের এত কোটি কোটি টাকা আসে হচ্ছে ব্রডকাস্ট রাইট থেকে, সেই ব্রডকাস্টিং রাইটসের ইস্যুতে যখন আমার এক্সিস্টিং ব্রডকাস্টারদের মেয়াদ শেষের দিকে, আমি তো তার আগে এটার প্রসেস শুরু করবো, সেটা তো আমরা করিনি। 7 তারিখে মনে হয় এই চলতি মাসের ডেট শেষ হয়ে গেছে, কেউ অ্যাপ্লাই করে নাই। এটা খুবই দুঃখজনক। ক্রিকেট বোর্ডে আনপ্ল্যান্ড নীতির কারণেই জিম্বাবুয়ে সিরিজ কেউ দেখাবে না। আরেকটা কারণ কি হতে পারে কিনা, যে গত কয়েক মাসে ফুটবল যেভাবে রাইজ করেছে, ফুটবলের জনপ্রিয়তা বা ফুটবলের হাইপ, আসলে ক্রিকেট ওই অর্থে সাফল্য পায় না। সেক্ষেত্রে আসলে ফুটবলের ওই ইম্প্যাক্টটা ক্রিকেটে পড়েছে কিনা, যে ব্রডকাস্টাররা তারাও ভেবেছে আসলে যে এখন ফুটবলের যেরকম হাইপ, ক্রিকেটের আসলে ওই রকম নাই। না, এটা এরকম না। আমার কাছে মনে হয় যে এটা ডিপেন্ড করে আপনি কার এগেনস্টে খেলছেন। এখন যদি বাংলাদেশের সাথে জিম্বাবুয়ে না খেলে অস্ট্রেলিয়া খেলতো, বাংলাদেশের সাথে যদি পাকিস্তান খেলতো, বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়া খেলতো, ওয়েস্ট ইন্ডিজ ইভেন খেলতো, তাহলে হয়তো রিপোর্টটা অন্যরকম হতো, আমাদের কথার ধরনগুলো হয়তো তখন বদলে যেত। আর ফুটবলে হাইপের ব্যাপার আপনি যেটা বললেন, ডেফিনেটলি গুড সাইন যে হামজা চৌধুরী আরও অনেকেই আসবেন হয়তো, সো এটা গুড সাইন। বাট এখন পর্যন্ত ফুটবল এতটা এগিয়ে যায়নি, আবার ক্রিকেট এতটা পিছিয়ে যায়নি যে ফুটবল ক্রিকেটকে বিট করে তার জায়গাটা দখল করে নিল। এটার জন্য আরও সময় লাগবে। গুড লাক ফর ফুটবল, গুড লাক ফর ক্রিকেট, বাট এটার জন্য সময় লাগবে। একদম লাস্ট প্রশ্ন আসলে, সাকিব আল হাসান লাস্ট এক মাসে তার মানে অনেক কিছু আপনি হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, বিজ্ঞাপন থেকে শুরু করে অনেক কিছু। আসলে অনেকেই বলছেন সাকিব আল হাসানের বাংলাদেশে ক্রিকেটে খেলাটাও হয়তো, খেলার ইচ্ছাটা হয়তো তিনি ছেড়ে দিয়েছেন, বা আশাটাও ছেড়ে দিয়েছেন, বা তার বাংলাদেশে আপাতত আছে আরও ওইরকম ইচ্ছা নেই। আপনার কি ওইরকম মনে হয়? নট লাইক দ্যাট। আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান যদি সেই অ্যাসুরেন্সটা পায় যে বাংলাদেশে এলে তিনি হ্যারাসমেন্টের শিকার হবেন না। হ্যারাসমেন্ট আমি এই কারণেই বলছি, অনেকে বলতে পারেন সাকিব তো অনেক কিছুতে দোষ করেছে। প্রথম কথা, সাকিব তো না, তো তার ব্যাপার বিরুদ্ধে তো মামলা রয়েছে, তাই না? সো এখন ধরেন ওই মামলায় সাকিবকে গ্রেপ্তার করা হলো, এটা ভাই বাংলাদেশে কেউ বিশ্বাস করবে না। সাকিব অনেক খারাপ লোক হইতে পারে, সাকিব বা নির্দেশদাতা এইগুলো তো সাকিব আল হাসান করবে না ভাই, এগুলো সাকিব আল হাসান করবে না। মানে আমি এটা বলতে পারি, আমি দাবি নিয়ে বলতে পারি যে এরকম করবে না। এখন ধরেন এটার কারণে এই মামলা তো এখন ওই অবস্থায় আছে, যতটুকু আমার কাছে ইনফরমেশন রয়েছে ওই অবস্থায়, যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। সেটার একটা ধরেন পার্টিকুলার নাম্বার আসামি তিনি। তো এরকম সিচুয়েশনে যদি আপনি ওই অ্যাসুরেন্সটা আপনি না দেন যে ঠিক আছে ভাই, এই পার্টিকুলার ইস্যুতে তোমাকে হ্যারাসমেন্ট করা হবে না, মামলা যেহেতু তুলে নেওয়া হয়নি বা তার নাম যেহেতু কাট পড়ে নাই, তার মানে কি তার হ্যারাসমেন্টের শিকার চান্স রয়েছে। আবার আমরা এটা কনফিডেন্টলি বলতেছি যে সাকিব আল হাসান এই কাজটা করেনি, অনেক কিছু করতে পারে, এটা করে নাই। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা কনফিউশনের জায়গা রয়েছে। আর অন্য যে কাজগুলো তিনি করেছেন, যত 2 নম্বরই ব্যবসা, ধরেন শেয়ার বাজারের ব্যবসা বলতে পারেন, আপনি গোল্ড মার্কেটের বিজনেসের কথা বলতে পারেন, কাঁকড়া ফার্মের বিজনেসের কথা বলতে পারেন, এই যে কিংবা হচ্ছে বিভিন্ন বেটিং ওয়েবসাইটের সাথে যে অ্যাফিলিয়েশন, এইগুলোর ব্যাপারে আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান অনেক ক্ষেত্রেই ফেসেছেন। বেটিং ওয়েবসাইট নিয়ে আমি তার পক্ষে যাব না, সেটা তিনি বুঝে শুনেই করেছেন। কিন্তু এই যে শেয়ার কারসাজি বা এটা, সাকিব আল হাসানের এত সময়টা কোথায় ছিল বলেন? সাকিব আল হাসান আইপিএল খেলে, পিএসএল খেলে, বিগ ব্যাশ খেলে, সিপিএল খেলে, বিপিএল খেলে, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলে। সাকিবের কি এত প্ল্যান্টি অফ টাইম আছে যে শেয়ার বাজারে গিয়ে কিভাবে ব্যবসা করতে হয়? সাকিবের এত টাইম আছে যে স্বর্ণের লাইসেন্স না নিয়ে স্বর্ণের ব্যবসা করা যায়? তার সাথে কেউ না কেউ ছিল, তিনি কারো না কারো উপর ট্রাস্ট করেছেন। তো আমার কাছে মনে হয় যে এই লোকগুলোকে আগে শাস্তির আওতায় আনা উচিত, তারপর আপনি সাকিবকে ধরেন বা সাকিবকে জিজ্ঞাসাবাদ করেন। কেউ যদি প্রতারিত হয় আরেকজন প্রতারকের পাল্লায় পড়ে, সে তো ভিকটিম নিজেই, তাকে যদি আমি প্রতারক মনে করি এটা তো ভুল ভাই।